হাই, গুড ইভিনিং টু অল অফ ইউ। তোমাদের সিক্স সেমিস্টার অনার্সের ক্লাস শুরু করছি, নতুন রেকর্ডিং। আমরা ফার্স্ট চ্যাপ্টারের বেশ কিছু বাছাই করা টপিক আলোচনা করেছি। আজকে সেকেন্ড চ্যাপ্টারের টপিক, গুরুত্বপূর্ণ টপিক আছে সেকেন্ড চ্যাপ্টারে। তোমাদের সিসি 13 যে পেপার, সেটার প্রথম যে গুরুত্বপূর্ণ টপিক সেটা নিয়ে আজকে আলোচনা করব। টপিকটির নাম ভারতবর্ষে জাতীয়তাবাদের উন্মেষ হলো কবে এবং উন্মেষের কারণটা কী। মানে ভারতীয়দের মধ্যে আমরা ভারতবাসী, আমাদের দেশ, এটা আমরা পরাধীন রয়েছি, এটা নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার। এই ব্যাপারটা কিভাবে ভারতীয়দের মধ্যে জন্মালো। आज का जो टॉपिक है द ग्रोथ ऑफ नेशनलिस्ट कॉन्शसनेस इन इंडिया। कैसे ये कॉन्शसनेस कैसे आया। हम लोग भारतवासी हैं और हम लोग किसी के अंडर में हैं, बस उसी के बारे में आज डिस्कस करना है। बहुत सारे कारण थे, एक एक करके हम छोटा छोटा करके तुम लोगों के सामने रख रहे हैं। 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতবর্ষের ইতিহাসের অন্যতম জ্বলন্ত বিষয় জাতীয়তাবাদের বিকাশ। আমি তোমাদের বলি, এই যে জাতি জাতি বলে আমরা চেঁচাচ্ছি, আমরা চেঁচাই, এখনও বলি এই জাতি, আমরা ভারতবাসী ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে আগে ছিল না। ইংরেজরা যখন ভারতবর্ষে আসে 1757, তখন কিন্তু আমাদের ভারতবর্ষের ব্যাপারটা এই আমরা ভারতীয় ব্যাপারটা কিন্তু ছিল না। রিজিনাল ব্যাপার ওখানে সেই সময়তে কিন্তু ছিল। এর কারণ অবশ্য তোমরা সবাই জানো, কারণ আমাদের দেশের ভিন্ন ভিন্ন নবাব, ভিন্ন ভিন্ন বাদশাহ ভিন্ন ভিন্ন জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজত্ব করেছেন, যার ফলে আমাদের মধ্যে একটা রিজিওনালিজমের ব্যাপার কিন্তু রয়ে গেছে। অনেকগুলো কারণ এই চেতনার বিকাশের জন্য সম্ভব হয়েছিল। তার প্রথম যে কারণটা বলবো আমি তোমাদের, সেটা হচ্ছে স্বার্থের সংঘাত, মতলব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্বার্থের সংঘাতটা কীরকম? ডক্টর বিপান চন্দ্র মডার্ন ইন্ডিয়া বলে তার বিখ্যাত বই রয়েছে, তোমরা পড়বে সবাই। এই মডার্ন ইন্ডিয়া গ্রন্থে তিনি মন্তব্য করেছেন, আরও অনেক বই আছে মডার্ন ইন্ডিয়া আমাদের আধুনিক ভারতের ওপরে, এবং ডক্টর বিপান চন্দ্রের একটা স্ট্যান্ড আছে। তিনি বলছেন যে ভারত ও ব্রিটিশ স্বার্থের সংঘাত ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশের গুরুত্বপূর্ণ কারণ। मतलब भारत और ब्रिटिश ईस्ट इंडिया, मतलब ब्रिटिश गवर्नमेंट की जो इंटरेस्ट, कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट, मतलब अपनी चाहत के ऊपर अपनी अपनी जो स्वार्थ होते हैं उसके ऊपर खबरदारी करना, ये सबसे बड़ी बात हुआ था उस वक्त के लिए, कारण बन गया था। কি করে তোমাদের সঙ্গে একটু বলি। দেখো, আমাদের দেশে ইংরেজরা ভারতবর্ষে 1757 থেকে 1857 সালে সিপাহী বিদ্রোহ পর্যন্ত শাসন করে ফেলেছে 100 বছর। এবং তোমাদের ফিফথ সেমিস্টারে আমরা বেশ কিছু টপিক আলোচনা করেছি, সেখানে দেখেছো কী করে শিল্প, কৃষি, প্রশাসন একের পর এক তারা কীভাবে তারা ডমিনেট করেছেন, এবং ডমিনেট করার পর তারা কীভাবে সমস্ত জিনিসটা কন্ট্রোল করে দীর্ঘদিন ভারতে কী করে থাকা যায় তার স্পষ্ট পরিকল্পনা করেছেন। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ কী ছিল? ভারতবর্ষে দীর্ঘদিন ধরে রাজত্ব করা। তার জন্য তারা ভিন্ন ভিন্ন নানান প্রকার প্ল্যান अवलंबन করেছেন ভারতবর্ষে। मतलब भारतवर्ष में रहने के लिए अंग्रेज ने हर तरह का कोशिश उन्होंने किए, सिर्फ रहने के लिए और शोषण करने के लिए। অন্যদিকে ভারতবর্ষের উদ্দেশ্য, ভারতবাসী ডক্টর A.R. দেশাই, বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন ভারতীয়দের একটা স্পেশাল উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যটা জাগছে পরে, কারণ ভারতবর্ষের সর্বস্তরের মানুষ যখন ধীরে ধীরে জানতে পারে যে তাদের প্রত্যেকটা ক্ষেত্র, সেটা অর্থনীতি, সংস্কৃতি এবং সামাজিক, ধর্ম, প্রত্যেকটা ক্ষেত্রে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করছেন, বিশেষ করে অর্থনীতি নিজেদের স্বার্থে তারা ব্যবহার করছেন। কলকারখানার শ্রমিকরা বুঝতে পারছেন যে তারা সারাদিন ধরে যে কলকারখানা প্রোডাকশন তৈরি করে তার যে লভ্যাংশ তারা ভারতবর্ষে থাকে না, ভারতবর্ষের এই লভ্যাংশ চলে যায় ইংল্যান্ডে।
এই ব্যাপারটা যখন বুঝতে पारे তখন তাদের মধ্যে সচেতনতার বিকাশ হয়। मतलब भारतवर्ष के लोग जब समझने लगे कि हमारे प्रोडक्शन की हुई चीज़ का जो लाभ है वो हमारे देश में नहीं रह रहा है, वो चला जा रहा है इंग्लैंड में। हम सिर्फ 5th सेमेस्टर की क्लास में हमने बताया है, बहुत सारे क्लास ऐसे हुए। এমন কি অবাক হয়ে যাবে, ভারতবর্ষে যারা ছোট ছোট শিল্পপতি ছিলেন এবং লোকাল আমাদের দেশীয় যারা শিল্পপতি, তারাও ধীরে ধীরে বুঝতে পারেন যে তাদের স্বার্থের কথা ব্রিটিশ সরকার ভাবছেন না। অর্থাৎ এই ব্যাপারটি ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে এই যে স্বার্থের সংঘাত জাগ্রত হয়েছিল। 2 নম্বর কারণ, ভারতীয়দের প্রতি इंग्रेजদের জাতিগত বিদ্বেষ। मतलब भारतवर्ष के प्रति नकारात्मक सोच। कैसे? ডক্টর নিমাই সাধন বসু, ভারতীয়দের মডার্ন ইন্ডিয়া তার বিখ্যাত বিখ্যাত বই রয়েছে। ইন জেনারেল, আমি নিমাই সাধন বসু সাহেবের কথা বলছি না, ইন জেনারেল যদি আমরা ভারতীয়দের দেখি, এবং তোমরা এর পরে পরে আরও পড়বে, যত আমাদের এই যে তোমাদের এই সিলেবাসটা এগিয়ে চলবে তত দেখতে পাবে। প্রথম দিকেও আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতবর্ষের জনগণকে इंग्रेज सरकार এবং इंग्रेजরা भारतीय जाति के नीचू चोखे देखते। मतलब भारतवर्ष को सबसे नीचे नज़र से देखा जाता था। अंग्रेज ने हर डिपार्टमेंट में, हर सेक्शन में भारतीय को नीची नज़र से देखते थे। डेली लाइफ में बहुत सारे चीज़ों के ऊपर इनका जो रवैया था बहुत ही खतरनाक था। तारा मने करतें इस माने गवर्नमेंट, इंग्रेज सरकारेर कर्मचारी और इंग्रेज सरकारेर लोकजन, तारा मने करतें भारतवर्षेर लोकेरा कराप्टेड, घृण्य, नीचू स्तरेर, तादेर योग्यता नेই मडार्न हওয়ার। আমরা তাদের মডার্ন করব, আমরা তাদের মডার্ন করতে এসেছি। মানে ভাবো যে ভারতীয়দের কতটা অবজ্ঞার চোখে দেখা হতো। এবং চার্লস গ্র্যান্টের নাম তোমরা শুনেছো যখন আমরা কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত পড়াচ্ছিলাম। তিনি একটা কথা লিখছেন যে ভারতবাসী হচ্ছে একটা ঘৃণ্য এবং শোচনীয়ভাবে অধঃপতিত একটা জাতি, कोड अनकोड। मतलब एक नीच में गिरा हुआ एक जाति भारतवर्ष है। भारतवर्ष के लोग गिरा हुआ जाति है, कम्युनिटी। কত বড় অপমান! নানান উদাহরণ আছে, অনেকগুলো তো বলা যাবে না, তোমরা বইয়ে পড়বে। কিছু আমি তোমাদের সামনে রাখছি যে ভারতীয়দের কীভাবে অপমান করা হতো। রেলগাড়ির কামরায়, স্টেশনের যে ওয়েটিং রুম, যেখানে ইংরেজদের দ্বারা তৈরি করা হোটেল, পার্ক, ক্লাব, সাঁতার কাটার জায়গা, খেলার মাঠ, সমস্ত জায়গায় লেখা থাকতো যে এটা হচ্ছে इंग्रेजদের জন্য সংরক্ষিত। मतलब हर प्लेस में, अभी जिसका नाम मैंने बताया वहाँ पर लिखा हुआ रहता था ये प्लेस इंग्रेज के लिए है, यहाँ पर भारतीय को नहीं बैठना है, यहाँ पर भारतीयों को नहीं स्विमिंग नहीं करना है, यहाँ पर नहीं खेलना है, इस कमरे में नहीं चढ़ना है, इस डब्बे अंग्रेज के लिए संरक्षित है, रिजर्व है। टिकट रहेगा, टिकट अगर रहता ट्रेन में फिर भी उनको उस कमरे में भारतीय को नहीं जाना जाता। এবং এমনকি শুধু তাই নয়, সাধারণ লোক নয়, যারা গভর্নমেন্টের চাকরি করতেন ভারতীয়রা, তাদেরকেও ওই কামরাতে লাঞ্ছিত করা হতো। এবং অদ্ভুতভাবে আমরা তো তোমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পড়বে যে চা বাগানে যারা কাজ করছেন তাদের যে যারা কর্মচারী, তাদেরকে লাত মেরে ভাগিয়ে দিচ্ছে, লাত মারছেন মানে চা বাগানের মালিকরা, চরম অবজ্ঞা, চাকরদেরকে লাথি মার রে। এমনকি ভারতবর্ষের যে শিক্ষিত সেই সময় মানুষদের কথা দুটো তিনটে রেফারেন্স আছে, খুব ইন্টারেস্টিং রেফারেন্স। দেখবে 1809 সালে বলছেন যে এক সাহেবের সামনে পালকি চড়ে রাজা রামমোহন রায় যাচ্ছিলেন এবং পালকি চড়ে যাওয়ার সময় তো তাকে পালকি থেকে নামানো হয়েছিল এবং অপমান করা হয়েছে। মানে পালকি পর্যন্ত ভারতীয় যারা এডুকেটেড পার্সন ছিলেন ভারতীয়, তাদের পালকি পর্যন্ত চাপতে পারতো না। সাহেবদের সামনে চটি জুতো, দেশি চটি জুতো পরে যেতে পারতো না, তাদের অপমান হবে ভারতীয়রা যদি চটি জুতো পড়েন তাদের সামনে। 1873 সালে যখন
15 ডিসেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, আমরা সবাই জানি, ডেপুটি কালেক্টর হয়েছিলেন। তো তিনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে কিন্তু চটি জুতো মানে পালকি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, এবং রাজা রামমোহন রায় চটি জুতো পরার জন্য অপমানিত হয়েছিলেন। আবার বিদ্যাসাগরের মানে বিবেকানন্দকে পালকি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আবার আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ইন্ডিয়ান মিউজিয়াম মানে আমাদের জাদুঘরেতে চটি জুতো পড়েছিল বলে ওকে ঢুকতে দেয়, ওনাকে ঢুকতেই দেওয়া হয়নি, और अंदर ही नहीं जाने दिया। बताओ, इस तरह से भारतीय लोगों को अपमान करते थे। এমনকি ইংরেজদের সেই সময় নানান ধরনের চিঠিপত্রে তো এই ধরনের কথা আমরা লক্ষ্য করতে পারি। শুধু তাই নয় যে আমাদের একটা মাত্র বাংলাতেই ঘটনাগুলো ঘটছে, গোটা ভারতবর্ষ জুড়ে এই ঘটনাগুলো ঘটেছিল। আমাদের তখনকার দিনে মানে আমাদের ভারতবর্ষের বললার লর্ড মেয়ো গভর্নর জেনারেল 1870 সালে একটা চিঠি লিখেছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নরকে, যে আমরা অধীনস্থ কর্মচারীদের এই শিক্ষা দেবেন, মানে আপনার অধীনস্থ কর্মচারীদের এই শিক্ষা দেবেন যাতে করে আমরা সবাই ব্রিটিশ ভদ্রলোক এবং একটি নিকৃষ্ট জাতিকে শাসন করার মতো মহৎ কাজে আমরা সবাই নিযুক্ত। ভাবো লাইনটা একবার। मतलब लेफ्टिनेंट गवर्नर लॉर्ड मेयो एक चिट्ठी लिख के पंजाब गवर्नमेंट की जो वहाँ पर लेफ्टिनेंट गवर्नर थे उनको चिट्ठी लिख के बता रहे हैं कि हम लोग सबसे ऊंची जाति है, भारतवर्ष में हम लोग आए हैं एक निकृष्ट जाति को शासन करने में। बताओ, इस तरह से नक्करजनक चिट्ठी वो लोग लिखते थे। भावो, আমাদের ভারতবর্ষে এই ধরনের নির্লজ্জ আচরণ ভারতীয়দের সঙ্গে ইংরেজরা করতেন। এটা তো হতোই। দীর্ঘদিন কোনো জাতি নিচে পড়ে পড়ে মার খায় না। প্রত্যেকটা জাতির একটা আত্মসম্মান বোধ রয়েছে। সেই আত্মসম্মান বোধে ভারতীয়দের ধীরে ধীরে লাগতে শুরু করে, এবং সেই অপমান বোধ থেকেই ভারতীয়দের মনে আমরা ভারতবাসী, আমরা পরাধীন, আমাদের জাগ্রত হতে হবে, এই সচেতনতাটা গড়ে उठेছিল। मतलब इस तरह से आचरण करने के बाद भारतीयों के जो लोग शिक्षित थे, जिसका आत्मसम्मान था, वो धीरे धीरे जागने लगे और समझने लगे कि हम लोगों के साथ जो हो रहा है वो गलत हो रहा है। तीसरा पॉइंट, ब्रिटिश एम्पेरियलिज्म, ब्रिटिश साम्राज्यवाद ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কীরকম? আমরা সবাই জানি উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার হয়েছিল, এবং ব্রিটিশরা ভারতবর্ষে কী চেষ্টা চালিয়েছিলেন? একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর চেষ্টা করেছিলেন। সারা দেশে একই শাসন ব্যবস্থা, সারা দেশে একই বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, অর্থনীতি, মুদ্রানীতি, मतलब पॉलिटिक्स से शुरू करके एडमिनिस्ट्रेशन तक एक ही सिस्टम पूरे भारत में चल रहा था। इस चक्कर में क्या हुआ, भारतवर्ष में आप देखो थोड़ा बहुत एजुकेशन तो मिल रहा था भारतीयों को, सब लोगों के साथ, सब लोगों के अंदर इस तरह की इंपीरियलिज्म की इफेक्ट नहीं पड़ रहा था, लेकिन कुछ तो लोग ऐसे थे जो समझने लग गए थे कि एक हम लोगों का जो यूनिटी है ये बनाना चाहिए। मतलब पूरे ब्रिटिश शासन में अगर यूनिटी चल रहा है तो हम लोगों में क्यों यूनिटी नहीं है? মানে ভারতবর্ষের মানুষেরা এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে গোটা ভারতবর্ষে একই ধরনের প্রশাসন চলছে, একই ধরনের সিস্টেম চলছে, এবং বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব, বিচ্ছিন্নভাবে বসবাসকারী মানুষদের মধ্যে বিচ্ছিন্ন যে মনোভাবগুলো আগে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বিলোপ হচ্ছে। সমগ্র ভারতবর্ষের মানুষ যারা শিক্ষিত সেই সময়ে ধীরে ধীরে তারা বুঝতে শিখছেন যে আমাদের একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। ইংরেজি শিক্ষা, ইংলিশ এডুকেশন কীভাবে ভারতীয়দের জাগ্রত করেছিল? আমরা জানি যে ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তার নিয়ে নানান ডিবেট হয়েছে। আমরা তো পড়েছি হান্টার কমিশন, তারপরে ওই যে ওই চার্লস উডের থিওরি আমরা পড়েছি। তার আগে যেটা লর্ড বেন্টিক্টের সময় ম্যাকলেবিনিট, নানান ধরনের কমিশন, এগুলো উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো। ওই যে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে একটা কথা স্পষ্ট মনে রাখবে,
ভারতবর্ষে তো সবাই, এটা ঠিক, ভারতবর্ষে সবাই ইংরেজি শিক্ষা শিক্ষিত তো পাচ্ছেন না। হতে পারে বড়লোক বাড়ির ছেলে, জমিদার, ডাক্তার, যারা ইংরেজদের চাটুকার চাকরি করেন, তাদের ছেলেমেয়েরা তো ইংরেজি স্কুলে পড়ছিল। তারা 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 ইংরেজি স্কুলে যখন পড়ছেন, ইংরেজি যখন তারা শিখে গেছেন, তারা কি কি বই পড়ছেন? বিখ্যাত বিখ্যাত মনীষীদের বিখ্যাত বিখ্যাত বই পড়ছেন তারা। লিখিত মিল, লক, বার্গ, বেন্থাম, রুসো, ভলতেয়ার, সমস্ত মানুষদের বই পড়ছেন। এর দ্বারা তারা কি হচ্ছেন? অন্তর থেকে জাগরিত হচ্ছেন। এবং এই সময় আমাদের ইউরোপ মহাদেশে নানান বড় বড় বিদ্রোহ হয়ে গেছে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছে, ग्लोरियस रेवोल्यूशन इन इंग्लैंड, फ्रेंच रेवोल्यूशन, इटली में उनका यूनाइटेड जो मूवमेंट हो गया था वहाँ पर, মানে প্রত্যেকটা আন্দোলনের দ্বারা ভারতবর্ষ ইংরেজি খবরের কাগজে তারা পড়ছেন, তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, তারা জাগরিত হচ্ছেন এবং তারা বুঝতে পারছেন যে আমাদেরও জাগরিত হওয়ার উচিত। অর্থাৎ ইংরেজি শিক্ষার দ্বারা ভারতবর্ষের মানুষ জাগরিত হতে পেরেছিল। তারা মাতসিনীর কথা পড়ছেন, তারা গ্যারিবল্ডির কথা পড়ছেন। অর্থাৎ তারা কোনো না কোনো জায়গায় ইন্সপিরেশন পাচ্ছেন যে আমাদেরকেও জাগ্রত হতে হবে। এবং অদ্ভুতভাবে ইংরেজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের গোটা দেশে কিছু গুটি কয় নেতার আবির্ভাব হচ্ছে, যারা कम्युनिकेशनটাকে চালাচ্ছেন। मतलब इंग्लिश लैंग्वेज के थ्रू वो पूरे भारतवर्ष में, हम लोग तो जानते हैं पूरे भारत में से अलग अलग भाषाएं हैं, लेकिन अंग्रेजी तो था। इस इंग्लिश लैंग्वेज के चलते वो लोग पूरे भारतवर्ष में कॉन्टैक्ट बनाने की कोशिश कर रहे हैं। এর দ্বারাও ভারতবর্ষে একটা কেমন যেন ঐক্যের বাতাবরণ তৈরি হচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, मतलब কমিউনিকেশন সিস্টেমস। আমরা জানি যে ইংরেজ শাসনাধীনে তো গোটা ভারতবর্ষ একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং একটা দেশের বিরাট অঞ্চলে প্রত্যেকটা বিভাগে ব্রিটিশ করায়ত্ত স্থাপিত হয়েছিল। একই আইন, একই শাসন, সারা দেশের যে রাষ্ট্র কাঠামো, তাকে সুপরিকল্পিতভাবে রূপায়ণের জন্য দরকার ছিল রাস্তাঘাট, रेल लाइन, डाक, टेलीफोन, मतलब जो कम्युनिकेशन की जितने भी तरह तरह की हम लोगों के पास ऑप्शन था, अंग्रेज लोगों ने इस्तेमाल करना शुरू किए। और इसके चलते क्या हुआ, पूरे देश में तो ऐसे कम्युनिकेट करने लगे सब लोग। ভারতবর্ষের মানুষেরা তো ধরো পশ্চিমবঙ্গের মানুষেরা পাঞ্জাবে যোগাযোগ করছেন, পাঞ্জাবের মানুষেরা মুম্বাই যোগাযোগ করছেন, আমাদের কলকাতার মানুষেরা চেন্নাই যোগাযোগ করছেন। এভাবে কি হচ্ছে, সারা দেশে যেন অখণ্ড ভারতবর্ষে যেন একটা জাগরণ, সুপ্ত জাগরণের বিকাশ ঘটছে। मतलब इसके चलते हम लोगों में उस वक्त एक यूनिटी की विकास हो रहा था। इसीलिए कम्युनिकेशन उस वक्त भारतवर्ष में नेशनलिज्म्स को जगाने में बहुत मदद किए थे। और एक হচ্ছে যে ভারতবর্ষের 6 নম্বর যে কারণ দেখবে, ভারতবর্ষের সংस्कृतिर पुनराविकास, मतलब जो हमारे भारतीय जो संस्कृति का रीडिस्कवर हम लोग बोल सकते हैं, इसका भी एक कारण था भारतवर्ष में नेशनलिज्म को जगाने में। কি করে দেখো, প্রথমের দিকে ভারতীয়রা কিন্তু যারা ইংরেজদের চাটুকার, ইংরেজদের সঙ্গে ঘুরতেন, তারা ভাবতেন যে ভারতবর্ষ সম্পূর্ণরূপে বিদেশি তারা অনুসরণ করতেন, বিশেষ করে পাশ্চাত্যটাকে। এবং যার জন্য তারা ভারতবর্ষের বাসী চিরদিন বর্বর থাকবেন, এটা কিন্তু তারাও মেনে নিতে পারছেন না। আমাদের এই যে জাতীয়তাবাদী জাগরণের পিছনে বেশ কিছু ইংরেজি, যারা আমাদের ভারতবর্ষের মানুষদের, ইংরেজ যারা আমাদের, ইংরেজ বলতে যারা বাইরে থেকে এসেছিলেন, ইংরেজও হতে পারেন, অন্য দেশের মানুষেরও ছিলেন, আমাদের ভারতবর্ষের মানুষকে ভালোবাসতেন, যারা আমাদের देशीय भाषा के लिए गवेषणा করেছেন। मतलब हम लोग का जो लैंग्वेज है उसको लेकर वो लोग रिसर्च किए थे। 1784 में एक प्रतिष्ठान बना कोलकाता में, अभी भी है, विलियम्स जोन्स का एस्थेटिक सोसाइटी। इसका काम ही था भारतवर्ष में जितना लैंग्वेज, उसका रेफरेंस को रिसर्च किया जाए और जितने भी तरह तरह के हिस्ट्री का रेफरेंस मिलता था वहाँ पर लाया जाता था रिसर्च के लिए। মানে এস্থেটিক সোসাইটি আমাদের দেশের যে পুরনো সংস্কৃতি জাগরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফ্রেন্ডশেপ, কানিংহাম, মার্সম্যান, কানিংহাম, আলেকজান্ডার এসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া যে রানাডে, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ, রাজেন্দ্রলাল মিত্র, যিনি বিখ্যাত ওই মাপামাপি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ এই সমস্ত মানুষেরা মিলে আমাদের ভারতীয় সংস্কৃতির উপর গবেষণা করেছেন তারা,
এবং ভারতবর্ষের সংস্কৃতিকে তারা, ভারতবর্ষের পুরনো ঐতিহ্যকে তারা উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তাদের আলোচনা, তাদের গবেষণার মাধ্যমে আমরা এটা অন্তত পরিষ্কারভাবে জানতে পারি যে আমাদের ভারতবর্ষের পুরনো একটা বিরাট ঐতিহ্য ছিল, আমাদের ভারতবর্ষের বিখ্যাত শিল্প ভাবনা ছিল, আমাদের ভারতবর্ষের বিখ্যাত অর্থনীতি ছিল, আমাদের ভারতবর্ষের যুগ যুগ ধরে বড় বড় রাজারা শাসন করে গেছেন, তাদের অ্যাডমিনিস্ট্রেশন ছিল, অর্থাৎ ভারতবর্ষের নারীদের সম্মান ছিল, ভারতবর্ষের মানুষের সম্মান ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গর্বিত ছিলাম। এই যে ধারণাটা ভারতীয়দের মনের মধ্যে, এই সমস্ত মানুষের গবেষণা, এই সমস্ত মানুষের বই লেখালেখি আমাদের ভারতীয়দেরকে জাগ্রত করতে সাহায্য করেছিল। যার জন্য আমাদের দেশে তো ঊনবিংশ শতাব্দী শেষে, মানে মাঝামাঝি সময় থেকেই মোটামুটিভাবে আমাদের দেশে নবজাগরণ শুরু হয়ে গিয়েছিল। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে রেনেসাঁ। ভারতবর্ষের জাতীয় জাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জাগরণ বলতে কি বোঝায়? ভারতবর্ষের সামাজিক, মানবিক, ধর্মীয় সমস্ত ক্ষেত্রে জাগরিত করাটাকে বলা হচ্ছে জাগরণ। শিক্ষা, আমরা জানি পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে রাজা রামমোহন রায় যেমন আমাদের দেশে ব্রাহ্ম সমাজ আন্দোলন শুরু করেছিলেন, নব্যবঙ্গ আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত আমাদের দেশে একটা আধুনিকতার ভাব শুরু হয়ে গিয়েছিল, মতলব যে মডার্ন সিস্টেমস। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজকে আধুনিক রূপে দান করে দিয়েছিলেন, যেটাকে জাতীয়তাবাদী রূপে ভারতবর্ষে তো ভিন্ন ভিন্ন প্রান্তে আমরা পড়তে গিয়ে জেনেছি যে डिफरेंट जगह में उन लोगों का ब्रांच खोले थे वो लोग। भारतवर्ष में ब्राह्मणिज्म को, भारतीय ब्राह्मणिज्म को मतलब जागृत करने के लिए। তারপরে ধরো আর্য সমাজ, থিওসফিক্যাল সোসাইটি, এদের তো ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরা কি করেছেন? এরা বেশিরভাগটাই যদি আমরা মেলাতে চাই, দেখব প্রত্যেকেই ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যটাকে জাগরিত করছেন। তুমি রামমোহন রায়ের কথাই বলো, উপনিষদের কথা বলছেন, আর তুমি দয়ানন্দ সরস্বতীর কথা বলো, তিনি ভারতবর্ষের হিন্দু ধর্মকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার কথা বলছেন। তিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর যে বক্তব্য, সেখানে বলা রয়েছে যে স্বরাজ, জাতির উদ্দেশ্যে জাতিকে শক্ত করতে হবে, স্বরাজ কথা তিনি প্রথম বলছেন। অ্যানি বেসেন্ট তাই বলছেন যে ভারতবর্ষের মধ্যে যে মানুষটা সব থেকে আগে ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তার নাম রাজা রামমোহন রায়। সেটা সংবাদপত্রের জাগরণ, ইংরেজি শিক্ষার বিস্তার, সামাজিক কুসংস্কার বিস্তার, প্রত্যেকটা ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা অনস্বীকার্য। যে মানুষটির কথা না বললে নয়, তিনি হচ্ছেন বিবেকানন্দ। আমরা বিবেকানন্দের ক্লাসে পড়তে গিয়ে জেনেছি বিবেকানন্দ এমন একজন মানুষ ছিলেন, আধ্যাত্মিকতার গুরু ছিলেন। আস্তে আস্তে ভারতবর্ষের জাতীয় জাগরণকে কীভাবে জাগরিত করতে হয়, মানে ত্বরান্বিত করতে হয়, যুব সমাজকে কি করে জাগ্রত করতে হয়, সেটা তিনি দেখিয়েছিলেন। मतलब विवेकानंद का जो इंस्पिरेशन वाली बातें, इंस्पिरेशन वाली काम भारतीय जो यूथ थे उनको जागृत कर दिए थे कि आओ, आपकी माता बुला रहे हैं, आप आओ, ওঠো, জাগো, তোমার মাতা, মানে ভারতবর্ষের মা তোমায় ডাকছেন, জাগ্রত করে তুলেছিলেন। ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদের জনক বলা হয় ভারতবর্ষের এই মানুষটিকে, আধুনিক ভারতবর্ষের জন্য। নতুন নতুন 8 নম্বর পয়েন্ট যদি বলি, এই সময় ভিন্ন ভিন্নভাবে নানান ধরনের লিটারেচার রচনা করা হচ্ছিল। নতুন নতুন সাহিত্য আমাদের জাতীয় জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। দেখো, বাংলায় প্রথম যার নাম আসছে সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত। ঈশ্বরগুপ্তের একটা লেখা ছিল ইন্দ্রের অমরাবতী। ঈশ্বরগুপ্ত তার রচনাতে বলছেন যে ইন্দ্রের অমরাবতী, মানে আমাদের যে দেবরাজ ইন্দ্রের অমরাবতী থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভাবো কত বড় কথা। मतलब वो सर्व से भी भारतीय भूमि को बोल रहे हैं सबसे अच्छा है। उनका लिखाई में, हर जगह में लिखाई में उनका मिल रहा है, ईश्वरगुप्त की लिखाई में। और बहुत सारे लोगों का लिखाई लिख रहे थे इस वक्त, मधुसूदन दत्त, दीनबंधु मित्र, মানে আমাদের নবীনচন্দ্র সেন নানান ধরনের দেশাত্মবোধক কথা লিখছিলেন, যা আমাদের জাগরিত করে তুলেছিল যুব সমাজকে। স্বামী বিবেকানন্দ, ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস, বন্দে মাতরম স্লোগান দিয়ে ভারতবর্ষের যুব সমাজকে জাগরিত করে তুলেছিলেন। সেই সন্ন্যাসীরা দিনের বেলায় ভিক্ষা চেয়ে যাচ্ছেন জমিদার বাড়িতে, রাতের বেলায় এসে লুট করছেন, এবং সেই ধ্বনি বন্দে মাতরম স্লোগান
সংসার ধর্ম ছেড়ে দিয়ে তারা সেই সাধু সন্ন্যাসীর বেশে ভারতবর্ষের মুক্তির জন্য যে সংগ্রামী যে ভূমিকা তারা পালন করেছিলেন আনন্দমঠ উপন্যাসে বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন আমাদের সামনে। আনন্দমঠ ধর্মতত্ত্ব গ্রন্থ, তাতেও তিনি তুলে ধরেছেন সকল ধর্মের ওপরে স্বদেশপ্রীতি, ইহা বিস্তৃত হইও না। এই লাইন তিনি বলেছেন যে সকল ধর্মের ওপর স্বদেশপ্রীতি, ইহা বিস্তৃত হইও না। তিনি দেশকে আগিয়ে রাখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিবেকানন্দ কথা আমি কিছুক্ষণ আগেই বললাম, নানান গ্রন্থ তিনি রচনা করছেন, প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত, নানান গ্রন্থ ভারতীয় জনমানসকে তিনি নাড়িয়ে দিচ্ছেন। শুধু বাঙালিরা না, ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে বসবাসকারী ভিন্ন ভিন্ন ভাষার মানুষেরা, শিক্ষিত মানুষেরা, লেখক, কবি, সাহিত্যিক সবাই, তেলুগু, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি সমস্ত ভাষার মানুষেরা লেখালেখি শুরু করে দিচ্ছেন। उर्दू भाषा देश के आगे रखছেন। अर्थात इस अलग अलग लिटरेचर, अलग अलग लैंग्वेज में जब लिटरेचर उभर के आ रहे हैं, हर लिटरेचर में ऐसे बात बोला जा रहा है कि भारतवर्ष अंग्रेज के अंडर में है, आप लोग जागिए, इस बात की आलोचना कर रहे हैं इस वक्त। मतलब जो कलम है ना, कलम का पावर बहुत ज़बरदस्त होता है। ये बात साबित हुआ था उस वक्त जो लोग लिखना शुरू किए थे। पेपर, নিউজ পেপার অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। আজকের দিনে তো অনেকে মোবাইল হয়ে গেছে, ইন্টারনেট হয়ে গেছে, তাই এখন তোমরা হয়তো পেপার কম পড়ো, কিন্তু পেপার সেই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশকে ত্বরান্বিত করার জন্য। আমরা প্রথম চ্যাপ্টারে কিছু পেপারের নাম পড়েছি, নিউজ पेपर के बारे में हम बोल रहे हैं, কিছু পেপারের নাম পড়েছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ পেপার যেগুলো ভারতবর্ষের জনমানসের জাতীয়তাবাদের উন্মেষের আগুনটাকে জ্বালাতে সাহায্য করেছিল: সোমপ্রকাশ, বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর, দিগদর্শন, এগুলো বাংলায়। ইংরেজিতে ছিল ইন্ডিয়ান মিরর, হিন্দু পেট্রিয়ট, অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি সমস্ত পত্রিকা। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও মাদ্রাজের কিছু পেপারের নাম পাওয়া যায়। हिंदू, स्वदेश मित्रम फ्रॉम मद्रास, महाराष्ट्र से केसरी एंड मराठी, এটা মারাঠা যেটা মহারাষ্ট্রে পেপার বেরিয়েছিল। হিন্দু প্রকাশ মারাঠি ল্যাঙ্গুয়েজে বেরোতো। পাঞ্জাবের কোহিনুর, লাহোরে বেরোতো লাহোর ট্রিবিউন। সমস্ত ল্যাঙ্গুয়েজে যে পেপার বেরোতো, উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষের জনমানসের জনসচেতনতা গড়ে তোলা। প্রত্যেকটা নিউজ পেপার তারা লিখছেন ইংরেজদের দ্বারা আমরা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, আপনারা জাগুন। ইংরেজদের নানান কুকর্মের কথা তারা পেপারেতে লিখছেন। সেটা কোনো পেপার সাপ্তাহিক, কোনো পেপার মাসে বেরোচ্ছে একবার, কোনো পেপার তখনকার দিনে সপ্তাহে উইকলি পেপার হতো আর মান্থলি পেপার হতো বেশিরভাগ পেপারগুলো। অত খরচা চালাতে পারতেন না সাধারণ জনগণের কাছে। তো সবগুলো পেপার গাঁয়েগঞ্জে যখন একটা দুটো পেপার যেত, তখন যে গ্রামের শিক্ষিত ছেলে হতো সে পড়ে পড়ে শোনাতো গ্রামের পাড়ার লোকেদেরকে যে দেখো এরকম পেপারেতে বেরিয়েছে, আমাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। ভগৎ সিংয়ের জীবনে যদি পড়ো, ভগৎ সিং এই পেপারের কতটা গুরুত্বপূর্ণ এবং রেডিও স্টেশনের গুরুত্বপূর্ণ কতটা বলছি। তবে ভগৎ সিং যখন রাজগুরু ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত ওরা যখন ওই সংসদ ভবনের মাঝখানে বোমা ফিঁকছে, তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমাদেরকে পুলিশ ধরবে এবং আমাদেরকে ইন্টারভিউ করাবে, আমাদেরকে ইন্টারোগেট করাবে এবং আমরা আদালতের সামনে বক্তব্য রাখতে পারবো আমাদের কি দাবি, আমরা কি চাইছি দেশের যুব সমাজকে জানাতে চাই। কিসের মাধ্যমে জানাবেন? সংবাদপত্রের মাধ্যমে জানাবেন, রেডিও টেলিভিশনে খবর বেরোবে তার মাধ্যমে জানাবেন এবং জনগণ জাগ্রত হবে। মেইন উদ্দেশ্য ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানো। অর্থাৎ নিউজ পেপার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা জানি 1886 সালের মে মাসে ডাফরিন লিখছেন যে ভারতবর্ষের পেপারগুলো এমনভাবে লেখা শুরু করেছে যেন মানব জাতির শত্রু হচ্ছে ইংরেজরা এবং বিশেষ করে ভারতীয়দের। মানে মানব জাতির শত্রু বিশেষ করে ভারতীয়দের, ইংরেজদেরকে এটা তুলনা করছেন। লর্ড ডাফরি নিজে স্বীকার করেছেন। সবশেষের যে পয়েন্ট আমি বলবো, ভারতবর্ষের জাতীয় জাগরণে যুব সমাজকে জাগ্রত করতে যে জিনিসটি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেন জাগ্রত করে দিয়েছিল, সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি। मतलब जॉबलेस सिचुएशंस, जॉब नहीं था, नौकरी नहीं था। কীরকম?
দেখো, আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বরাবরই বেশি। ইংরেজদের অধীনে চাকরি যারা পেতেন ভারতীয়রা, আমি তোমাদের 5th সেমিস্টার আলোচনা করেছি যে যারা ভারতীয়রা চাকরি পেতেন তারা কোনো দিন উঁচু পোস্টে চাকরি পেতেন না। কभी भी उनको ऊंचू पोस्ट में नहीं नौकरी मिलता था। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভালো পরীক্ষা পাস করেছেন, তিনি দেখো ডেপুটি কালেক্টর হয়েছিলেন, কালেক্টর হতে পারেনি। বড় বড় পুলিশের উঁচু পোস্টগুলো সিপাহী বিদ্রোহে আমরা দেখেছি কি পোস্ট ছিল, ওই ইংরেজ পুলিশ অফিসারদের ছিল। ভারতীয়দের হাবিলদার, সাব ইন্সপেক্টর এইসব পোস্টই ছিল। এবং যার জন্য তারা কি হতো, তাদের মনের মধ্যে কোনো না কোনো জায়গায় একটা হতাশা কাজ করতো। मतलब मन में कहीं ना कहीं पर तो लगता था कि हम लोगों में योग्यता है, लेकिन हम लोगों को प्रॉपर जो प्लेस है वो नहीं मिल रहा है, सम्मान नहीं मिल रहा है। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলছেন যে 1867 খ্রিস্টাব্দে একটা হিসেব দিয়েছেন। অমলেশ त्रिपाठी विख्यात বই আছে द इमरजेंस ऑफ इंडिया नहीं जाति कांग्रेस के बारे में, इनका एक बहुत बड़ा बुक है, तुम लोग पढ़ोगे। তো তিনি লিখছেন 1867 খ্রিস্টাব্দে মাসে 75 টাকার বিনিময়ে বেতনে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এবং তার পদের সংখ্যা ছিল 13,431 জন। ভাবো, 75 টাকা মাসের বিনিময়ে 1867 সালে একটা জবের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল ইংরেজি সরকারি অফিসে চাকরি করার জন্য, এবং তার অধিকাংশ আসনটাই ছিল ইংরেজদের দ্বারা সংরক্ষিত। মানে ইংরেজরা ওই চাকরি বেশিরভাগটা করবেন, ভারতীয়দের জন্য কম পোস্ট ছিল। কত বড় অপমান ভারতীয়দের! কোনো পোস্ট, উঁচু পোস্ট ভারতীয়দের দেওয়া হতো না। দেখো, আমরা 1813 সনদ আইন, 1833 সনদ আইন, 1853 সনদ আইন। 1833 সনদ আইনে কি বলা হয়েছিল? যে ভারতবর্ষের মানুষদের ইংরেজি জানতে হবে। 1843 সালে ল বানিয়ে দেওয়া হয়েছিল, তাহলে আমরা চাকরি পাবো, ভারতীয়দের চাকরি দেওয়া হবে। মানা হয়নি নিয়ম। রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? যে ভারতবর্ষের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে ট্রিট করা হবে। মানা হয়নি। অদ্ভুতভাবে 1876 সালে আমাদের ভারতীয়রা যাতে উঁচু পোস্টে চাকরিতে যোগদান করতে না পারে, উল্টে ইংরেজরা আমাদের ওপর দমনমূলক নীতি নিয়েছিল। 1876 সালে তারা ভারতবর্ষের চাকরির সর্বোচ্চ যে পরীক্ষা হতো তার নাম সিভিল সার্ভিস, সেই সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 থেকে কমিয়ে 19 করে দিয়েছিল। मतलब 21 से 19 कर दिया गया सिविल सर्विस के एग्जाम के लिए। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের যুব সম্প্রদায়ের পক্ষে এটা অসম্ভব ছিল। ভাবো, 19 বছর বয়স, কলেজ পাস করছে না তখন। এখনকার দিনে তোমরা কলেজই পাস করে না 19 বছরে, তখন সিভিল সার্ভিসের বয়স করে দেওয়া হয়েছিল। এবং 1853 সালে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলোতে সিভিল সার্ভিসের বয়সের বিপুল পরিমাণে, মানে এটা শুরুটা হয়েছিল, নিয়োগ হচ্ছিল, ইংরেজরাই নিয়োগ পেতেন। 1853 সাল থেকে সিভিল সার্ভিস শুরু হয় এবং ওখানে ইংরেজরাই বেশি চাকরি পেতেন, ভারতীয়রা কোনো ফুটকে ফাটকে একটা দুটো পেয়ে যেতেন, মানে বাই চান্স হয়ে যেত, পাস করতেন। মেধা আমাদের ভারতীয়দের ছিল, পাস করতেন। সংখ্যাটার কথা একটা হিসেব শুনলে অবাক হয়ে যাবে। 1874 সালে আমাদের দেশে যে প্রতিযোগিতামূলক যে সিভিল সার্ভিস পরীক্ষা, তাতে চাকরি পরীক্ষায় মাত্র ভারতীয়দের সংখ্যা ছিল 5, ओनली 5 सिविल सर्विस में। और 1887 900 सिविल सर्विस के पद में भारतीय लोगों को मिला सिर्फ 16। सोचो, অর্থাৎ এর থেকে দুটো সম্প্রদায়ের মনের মধ্যে একটা তীব্র আকুতি, তীব্র বেদনা, তীব্র আক্ষেপ তৈরি হচ্ছে। এক, যারা গরিব সম্প্রদায়, আগেই বললাম কলকারখানা খেটে খাওয়া মানুষ, তাদের মনের মধ্যে কর্ম নিয়ে, বেকারত্ব নিয়ে অলরেডি নানান প্রবলেম শুরু হয়েছিল। শিক্ষিত যুবকদের মধ্যে যারা কলেজে, ইউনিভার্সিটিতে পড়ছেন, কলেজে পড়ছেন, তারা তো চাকরির জন্য পড়ছেন, চাকরির কোনো পোস্ট ভারতীয়দের দেওয়া হচ্ছিল না। ভাবা যায়? প্রত্যেকটা ক্ষেত্রে, ভারতবর্ষের মানুষদের কাছে প্রত্যেকটা ক্ষেত্রে। আরও দুটো ছোট ছোট পয়েন্ট আছে, আমি তোমাদের বলে নিয়ে শেষ করব। একটা হচ্ছে যে ইকোনমি, এটার পয়েন্টটা যদি তোমরা আগের সেমিস্টারে পড়েছো, ইকোনমি দেখো, আমাদের ভারতবর্ষের অর্থনীতিটাকে এভাবে ছুঁচে নেওয়া হয়েছে না, ভারতবর্ষের মানুষের মনের মধ্যে এমনিতেই ইংরেজ বিদ্বেষী মনোভাব জাগ্রত হতে সাহায্য করেছিল। ভাবো, আমরা অবশিল্পায়ন নিয়ে পড়েছি, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমরা প্রথম বিশ্বযুদ্ধের আগে আমাদের দেশের শিল্পগুলোকে কীভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল তার কথা পড়েছি, কীভাবে কৃষি ব্যবস্থাটাকে মানে
ধরো কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত, নানান ধরনের যে বন্দোবস্ত চালু করা হয়েছিল, তার ফলে আমাদের ভারতীয় কৃষকদের কী হারে ক্ষতি হয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেশের নানানভাবে শোষণ করা হয়েছে। একটা রিপোর্টে বলা হচ্ছে 1865 সাল থেকে 1880 সালের মধ্যবর্তী সময়কালে আমাদের দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাতে 2 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে 360 লক্ষ মানুষ পীড়িত হয়েছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিলেন। अतः हमारे देश जे फेमाइन हुआ था, दुर्भिक्ष लग गए थे, खाने के लिए नहीं मिल रहे थे। उस वक्त ब्रिटिश ने क्या किया पता है? उस वक्त भारतवर्ष से वहाँ पर दिल्ली में महारानी को लाने के लिए बहुत पैसे खर्च करके अनुष्ठान किया जा रहा था। অনুষ্ঠান হচ্ছিল, ভিক্টোরিয়া আসবেন আমাদের দেশেতে, তার সম্মানার্থে মহাসমারোহে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল। অথচ বিশেষ করে মহারাষ্ট্রে প্লেগ রোগ দেখা, মহারাষ্ট্রে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, ওরা ভারতবর্ষ জুড়ে দুর্ভিক্ষ। ভাবতে পারো 360 লক্ষ মানুষ দুর্ভিক্ষের দ্বারা পীড়িত হয়েছিল। ভারতবর্ষের অর্থনীতি কতটা জঘন্যতম জায়গায় পৌঁছে গিয়েছিল। না তাদের ত্রাণ পৌঁছানো হয়েছিল, না তাদের মেডিসিনের সুবিধা দেওয়া হয়েছিল, না তাদের সৎকারের ব্যবস্থা করা হয়েছিল। मतलब न्यूनतम जो भी फैसिलिटीज है उन लोगों को प्रोवाइड नहीं किया गया था भारतवर्ष को। भारतवर्ष की जो भी हर चीज़ नागरिक को प्रोवाइड नहीं किया गया था। इसीलिए तो 3 टेक्स्ट हमारे पास सामने आया। अंग्रेज के टाइम में 3 टेक्स्ट लिखा गया था। 3 आदमी, 3 बहुत बड़े बड़े कांग्रेस के लीडर हुआ करते थे उस जमाने में। 3 जने विख्यात ग्रंथेर এই চরম দুর্দশার কথা তারা লিখছেন গ্রন্থের মাধ্যমে। দাদাভাই নওরোজি, প্রভাটি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এতে এই চরম দুর্দশার কথা লিখছেন। তিনি ভারতবর্ষের অর্থ ইংল্যান্ডের লোকেরা নিয়ে চলে যাচ্ছেন, ভারতীয়দের কোনো কাজে লাগছে না। রমেশচন্দ্র দত্ত, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, মহাদেব গোবিন্দ রানাডে, ইন্ডিয়ান ইকোনমি বলে। এই 3টে টেক্সটের নাম তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য করে রাখবে। দাদাভাই নওরোজি, প্রভাটি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং মহাদেব গোবিন্দ রানাডে, এনার বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। অর্থাৎ এই সমস্ত ভারতবর্ষে যে অর্থনৈতিক দিক দিয়ে ভারতীয়দের শোষিত করা হচ্ছে তার তথ্য এরা তুলে ধরেছিলেন, সঠিক তথ্য। এনারা ওই সময়কার মানুষ, ভারতবর্ষের মানুষদের এরা পড়ছেন, জানছেন, সঠিক তথ্য তারা জানতে পারলেন। জাগ্রত হবে না, তাদের মনের মধ্যে আশা জাগতে শুরু করেছে। তারা জাগতে শুরু করেছেন যে আমাদেরকে সত্যি করে লুট করছে ইংরেজরা, এর বিরুদ্ধে প্রতিবাদ চায়। ওর থেকেই এসেছিল আমাদের ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ, ভারতীয়দের মনের মধ্যে জাগ্রত হয়েছিল। সর্বোপরি শেষে আমরা বলবো যে লর্ড লিটন নানান ধরনের কার্যকলাপ আমাদের দেশে করেছিলেন, যেটা উল্টে আমাদেরকে ফল দান করে গিয়েছিল, মানে ভালো প্রুফ ফল আমরা পেয়েছিলাম। লর্ড লিটন মানুষটি এমন ছিলেন, তার এমন এমন কাজ ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা বইয়ের নাম আছে, তোমরা শর্ট কোয়েশ্চেনে লিখে রাখবে, এ নেশন ইন মেকিং। আচ্ছা, এই গ্রন্থে তিনি লিখছেন যে লর্ড লিটন ভারতবর্ষের শাসন ব্যবস্থার জনসাধারণের জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন, ভারতবর্ষের ভারতবাসীদের মুক্ত হতে সাহায্য করেছিল, ভারতবর্ষের জড়তা কাটাতে সাহায্য করেছিল লর্ড লিটনের প্রত্যেকটা কাজ। কীরকম দেখো, লর্ড লিটন এমন একজন গভর্নর ছিলেন, যখন ইংল্যান্ড থেকে ভারতবর্ষে মাল আসতো তখন ওনাদের ওপর সমস্ত শুল্ক উনি তুলে দিয়েছিলেন, যে কোনো শুল্ক টুল্ক দিতে হবে না, তোমাদের टैक्स नहीं देना पड़ेगा, तुम लोग बिजनेस करके जाओ, चले जाओ। लेकिन उसी वक्त भारतवर्ष के लोग जो जा रहे थे इंग्लैंड में, उसके ऊपर टैक्स लगा दिए। এতে ভারতীয়রা তো ভালো চোখে মানতেই পারেনি। দ্বিতীয়ত বলা হচ্ছে যে ইঙ্গো আফগান যুদ্ধে ভারতীয়দের বিনা কারণে টাকা পয়সা নষ্ট করেছিলেন তিনি। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের বলেছিলাম, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভারতবর্ষের সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ভারতবর্ষের মানুষ কোনো রকম অস্ত্র রাখতে পারবেন না, সেটা বলা হয়েছিল আর্মস অ্যাক্ট 1878, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878। তা প্রেসের ওপর স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। আর্মস অ্যাক্টে ভারতীয়দের কোনো অস্ত্র রাখার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবং আর সবথেকে বড় কথা তোমরা পড়বে, সেটা হচ্ছে যে ওই ভারতীয়দের যারা কোর্টের বিচারক ছিলেন, তারা ইংরেজদের তো কোনো বিচার করতে পারতেন না। ওই যে লর্ড ডাফরিন, বিশেষ করে লর্ড ডাফরিন বলবো না, লর্ড রিপনের সময়কালে, ডাফরিন নয় রিপন, ওই যে ইলবার্ট বিল হয়েছিল, মানে গভর্নর জেনারেলের একজন আইন সচিব ছিলেন ইলবার্ট, তিনি একটা বিল রচনা করেছিলেন যে আজ থেকে ভারতবর্ষের বিচারকরাও ইংল্যান্ডের চোরদের বা অপরাধীদের বিচার করতে পারবে। এটা আগে ছিল না। এখন এর ফলে কি হয়েছিল, ইংল্যান্ডে যারা বিচারক ছিল, ইংল্যান্ডে যারা অপরাধী ছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছে, বিশেষ করে ওরা ইংল্যান্ডের বিচারকরা।
যে এতদিন পর্যন্ত আমরা আমাদের দেশের যারা ইংল্যান্ডে মানে অপরাধী তাদের বিচার আমরা করতাম, ভারতীয়রা করতো না এতদিন। কিন্তু লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট যদি এই আইনে যদি প্রয়োগ করে ফেলেন, তাহলে ভারতবর্ষের বিচারকরাও ইংল্যান্ডের অপরাধীদের বিচার করতে পারবেন। তার মানে আমরা আমরা শাসন করতে এসেছি, আমরা এমন একটা জাতি, আমরা ওদের বিচারকে মানব? তারা আন্দোলন করেছিলেন এবং গোটা ভারতবর্ষের কোর্ট ফোর্ট সব বন্ধ করে দিয়েছিল। কারা আন্দোলন করেছিল? ওই সাদা চামড়ার কালো কোট পরা লোকগুলো, যারা ইংল্যান্ডের উকিল। এর দ্বারা কী হয়েছিল জানো? এর দ্বারা লর্ড রিপন ওই আইনটাকে বাধ্য করেছিলেন মানে ফেরত নিতে, রোক দিয়েতে বলো। ভারতবর্ষে আইন স্থগিত করতে বাধ্য হয়েছিলেন রিপন, কারণ ভারতবর্ষে ইংরেজ যারা বিচারক ছিলেন তারা এত আন্দোলন করেছিলেন। এর দ্বারাই ভারতবর্ষের মানুষের একটা শিক্ষা লাভ করেছিলেন, যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বেঙ্গলি পত্রিকাতে লিখেছিলেন যে লর্ড রিপনের বিভিন্ন কার্যকলাপ ভারতবর্ষের জনমত গঠনে সাহায্য করেছেন। অর্থাৎ এই যে ব্রিটিশ আইনজীবীরা মানে যারা উকিল ছিলেন তারা আমাদের শিখিয়ে গেল যে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কোনো কিছুর জন্য দাবি দাওয়া করি, আন্দোলন করি, ব্রিটিশ সরকার একদিন না একদিন মানতে বাধ্য হবে। অর্থাৎ এই ইলবার্ট বিল আন্দোলনটা ওরা করলো, পরোক্ষভাবে ভারতবর্ষের মানুষ ওখান থেকে একটা জিনিস শিখে গেল যে সংঘবদ্ধ আন্দোলন করলে मतलब कलेक्टिवली अगर हम लोग आंदोलन करेंगे तो हम लोगों को ब्रिटिश सरकार हम लोगों को जो चीज़ मांगेंगे वो देने के लिए वो मजबूर हो जाए। মানে হলো যে এইভাবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভারতীয়দের মনের মধ্যে কোণেতে আশার আলো জেগে উঠছে এবং তারা জাতীয়তাবাদের মন্ত্রে জাগরিত হচ্ছে। তোমরা একটা 10 মার্কের কোয়েশ্চেন করে রাখবে, সমস্ত বাংলা বইয়ে এটি অ্যাভেলেবেল রয়েছে, ইংলিশ বইয়েতেও অ্যাভেলেবেল রয়েছে। তো যদি কেউ না পাও আমাকে অবশ্যই জানাবে, বিশেষ করে ইংলিশ যারা আছো বা বাংলা যারা আছো, আশা করি বইয়েতে পেয়ে যাবে, খুব ইজি বিষয়। তো আমি চেষ্টা করলাম আমার মতো তোমাদের সঙ্গে অভিজ্ঞতাগুলো শেয়ার করার, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই তোমরা জানাবে এবং তোমাদের গ্রুপের আমি শর্ট কোয়েশ্চেন মাঝে মাঝে দেব, আগে আমাদের সিলেবাসটা একটু এগিয়ে যাক তারপরে। ওকে, আজকের মতো এখানে শেষ হচ্ছে, আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।